আচ্ছা, এই যে এত বড় মহাবিশ্ব, এটা কি শুধুই একটা বিশাল শূন্যতা, নাকি এর সৃষ্টির পেছনে কোনো নির্দিষ্ট নকশা আছে? প্রাচীন ভারতের সাংখ্য দর্শন ঠিক এই প্রশ্নটারই একটা অবাক করার মতো উত্তর দেয়। চলুন মহাবিশ্বের সেই গোপন ব্লুপ্রিন্টটা আজ একসঙ্গে খুলে দেখা যাক। মহাবিশ্বের জন্ম কি হঠাৎ করে ঘটে যাওয়া একটা ঘটনা, নাকি এর পেছনে একটা খুব গোছানো সিস্টেম কাজ করছে? এই প্রশ্নটা কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। সাংখ্য দর্শন এর একটা বিপ্লবী উত্তর দেয়। তারা বলে সৃষ্টি কোনো আকস্মিক বিস্ফোরণ নয়, বরং একটা অত্যন্ত যৌক্তিক এবং ধাপে ধাপে ঘটা প্রক্রিয়া। মানে এখানে ম্যাজিকের কোনো জায়গা নেই, আছে শুধু লজিক, শুধু কারণ আর তার ফল। এই গভীর দর্শনটাকে খুব সহজে বুঝতে চলুন একটা ছোট্ট গল্প ভাবা যাক। ধরুন আমাদের এই পুরো অস্তিত্বটা একটা বিশাল রাজ্যের মতো, আর সব রাজ্যের মতোই এখানেও একজন রাজা আছেন, আর আছেন একজন অত্যন্ত দক্ষ প্রধানমন্ত্রী। এই রাজ্যের রাজা হলেন পুরুষ, অর্থাৎ আমাদের আত্মা। এবার ভাবুন তো, একজন রাজা সিংহাসনে বসে আছেন, কিন্তু কিছুই করছেন না। তিনি শুধু দেখছেন, শুনছেন, অনুভব করছেন, একদম নীরব একজন সাক্ষী। রাজ্যের কোনো কাজেই তিনি সরাসরি হাত লাগান না। তাহলে প্রশ্ন হল, রাজ্যটা চালাচ্ছে কে? চালাচ্ছেন প্রধানমন্ত্রী, যার নাম বুদ্ধি। প্রকৃতির প্রথম এবং সবচেয়ে শক্তিশালী সৃষ্টি হল এই বুদ্ধি। রাজার নামে রাজ্যের সমস্ত কাজ, আইন বানানো থেকে শুরু করে যুদ্ধ সামলানো, সবই করেন এই প্রধানমন্ত্রী। তিনি আসল চালিকা শক্তি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? পুরুষ মানে রাজা, তিনি হলেন নিষ্ক্রিয় সাক্ষী, আর বুদ্ধি মানে প্রধানমন্ত্রী, তিনি হলেন সক্রিয় কর্তা। আত্মা কেবল রাজ্যের সুখ দুঃখ ভোগ করে, কিন্তু সেই সমস্ত কিছুর আয়োজন করে বুদ্ধি। একজন হলেন মালিক আর অন্যজন হলেন ম্যানেজার। একদম পারফেক্ট জুটি, তাই না? কিন্তু প্রধানমন্ত্রী তো আর একা সব কাজ করতে পারেন না, তাই না? তারও তো টিম দরকার। তার অধীনে আছে মন, যে একজন বিশ্বস্ত অ্যাডমিনিস্ট্রেটরের মতো প্রধানমন্ত্রীর আদেশ রাজ্যের কোনায় কোনায় পৌঁছে দেয়। আর সেই আদেশ পালন করার জন্য রয়েছে 10 জন সেনাপতি, আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়। তারাই মাঠে নেমে আসল কাজটা করে। তো এই রাজ্যের গল্পটা দিয়ে আমরা মূল আইডিয়াটা পেয়ে গেলাম। এবার চলুন এই গল্পের আড়ালের আসল সায়েন্সটা মানে দর্শনটা দেখা যাক। সাংখ্য দর্শন বাস্তবতাকে মোট 25টা মূল উপাদানে ভাগ করেছে, আর এটাই হলো মহাবিশ্বের সম্পূর্ণ ব্লুপ্রিন্ট। সাংখ্য দর্শনের দাবিটা কিন্তু বেশ বড়সড়। তারা বলছে এই যে মহাবিশ্বের যা কিছু আমরা দেখি বা না দেখি, গ্রহ নক্ষত্র থেকে শুরু করে আমাদের চিন্তাভাবনা পর্যন্ত, সব কিছুই এই 25টা মূল উপাদানের মধ্যেই পড়ে। এর বাইরে কিছু নেই। এই সৃষ্টির পুরো প্রক্রিয়াটা অনেকটা একটা চেইনের মতো। এর প্রথম লিঙ্কটা হলো প্রকৃতি, যা সব কিছুর উৎস, কিন্তু সুপ্ত অবস্থায় আছে। এই প্রকৃতি থেকেই প্রথম জেগে ওঠে বুদ্ধি, যা নিয়ে আমরা আগেই কথা বলেছি। আর বুদ্ধি থেকে জন্মায় অহংকার, মানে ওই যে আমি আর আমার এই বোধটা। আর এই অহংকার বা আমি বোধ থেকেই কিন্তু বাকি সব কিছুর জন্ম। আমাদের মন, আমাদের দেখার, শোনার, স্বাদ নেওয়ার ক্ষমতা, এমনকি কাজ করার ক্ষমতা, সব কিছু। শুধু তাই নয়, এই জগতের যে মূল 5টা উপাদান আমরা যাকে বলি ক্ষিতি, অপ, তেজ, মরুত, বেউম, মানে মাটি, জল, আগুন, বাতাস, আকাশ, সেগুলোরও উৎস কিন্তু এই অহংকার। এভাবেই দেখুন 1 থেকে 25টা উপাদানের একটা সম্পূর্ণ জগৎ তৈরি হয়ে গেল। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, প্রকৃতি কেন এই এত জটিল একটা খেলা তৈরি করল? তার নিজের তো কোনো দরকার নেই, তাই না? তাহলে এই বিশাল আয়োজনের আসল উদ্দেশ্যটা কি? এর উত্তরে সাংখ্য দর্শন একটা অসাধারণ, খুবই সুন্দর একটা উপমা দেয়। বলা হচ্ছে একটা গাভীর যেমন নিজের দুধের কোনো দরকার হয় না, সে শুধু তার বাছুরের পুষ্টির জন্য দুধ দেয়, ঠিক সেভাবেই এই অচেতন প্রকৃতিও নিঃস্বার্থভাবে শুধু আত্মার মঙ্গলের জন্যই এই জগৎটা তৈরি করে। মানে প্রকৃতির নিজের কোনো সেলফিশ মোটিভ নেই। তার এই বিশাল সৃষ্টিলীলার একটাই উদ্দেশ্য, আত্মাকে সাহায্য করা। কিভাবে? তাকে 2টো রাস্তা দেখিয়ে। 1, এই জগতের সব রকম অভিজ্ঞতা ভোগ করার সুযোগ দিয়ে, আর 2, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে ফাইনাল লিবারেশন বা মোক্ষ পেতে সাহায্য করে। আচ্ছা, এই মহাবিশ্বের পুরো ব্লুপ্রিন্ট তো বোঝা গেল, কিন্তু এই জ্ঞানটা আমাদের ব্যক্তিগত জীবনে ঠিক কেন এতটা জরুরি? মানে এই প্রাচীন নকশাটা জেনে আমাদের লাভটা কি হবে?
এই যে 25টা তত্ত্বের কথা আমরা জানলাম, এটা কি শুধু একটা একাডেমিক আলোচনা? আমাদের প্রতিদিনের জীবনে যে দুঃখ, কষ্ট, টেনশন, তার সাথে এর সম্পর্কটা ঠিক কোথায়? সম্পর্কটা খুব গভীর, কারণ সাংখ্যক বলছে এই নকশাটা ঠিকমতো বুঝতে পারলেই আমাদের ভেতরে এক বিশেষ জ্ঞান জন্মায়, যার নাম বিবেক জ্ঞান, মানে কোনটা আসল আর কোনটা নকল তা বোঝার ক্ষমতা। আর তখনই আমরা হঠাৎ করে উপলব্ধি করতে পারি যে আমাদের আসল আমিটা, মানে ওই যে পুরুষ বা আত্মা, সে আসলে প্রকৃতির এই সুখ দুঃখের নাটকের একজন দর্শক মাত্র, অভিনেতা নয়। আর ভাবুন তো, যেই মুহূর্তে আপনি বুঝবেন যে আপনি শুধু একজন দর্শক, তখন স্টেজের নাটক কি আপনাকে আর কষ্ট দিতে পারবে? তো শেষ পর্যন্ত সাংখ্যের এই জ্ঞানটা কোনো শুকনো ফিলোসফি নয়, বুঝলেন? এটা হলো মুক্তির একটা প্র্যাকটিক্যাল গাইড। এটা আমাদের শেখায় যে আমরা ঝড়ের মধ্যে আটকে থাকা নৌকা নই, আমরা আসলে সেই শান্ত আকাশ যা দূর থেকে পুরো ঝড়টাকে দেখছে। আর এই সত্যিটা উপলব্ধি করাই হলো সব রকম দুঃখ কষ্ট থেকে বেরোনোর একমাত্র রাস্তা।